প্রিয় বিদ্যার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম বেঙ্গল এডুকেশন সেন্টারে। তো আজকে আমরা ভারতীয় সংবিধানের যে প্রেক্ষাপট অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা সে সম্পর্কে জানবো। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি যেই পয়েন্টগুলো বলবো অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। এগুলি এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। তো ভারতীয় সংবিধান অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি ভারতীয় সংবিধানের, তো আমাদের সবার প্রথমে আমাদের জানতে হবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কবে আসে। তো অবশ্যই তোমরা জানো নিশ্চয়ই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে ভারতে আসে। এবং তো সবার প্রথমে আমাদের জানতে হবে যে রেগুলেটিং অ্যাক্ট, কি বললাম, রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেশন অ্যাক্ট, ঠিক আছে, 1773 সম্পর্কে কি বললাম, 1773। এই যে রেগুলেটিং অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে কি করা হয়? এই অ্যাক্টের মাধ্যমে 1774 সালে ভারতে অর্থাৎ যে তোমার সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা গঠিত হয়। কোথায়? কলকাতায়। কি বললাম? এই যে রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেশন অ্যাক্ট 1774 সালে বা খ্রিস্টাব্দে বলতে পারো সালে কি হয় যে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, কি বললাম, সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা প্রতিষ্ঠা করা হয়। সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা কোথায় করা হয়? তোমরা অবশ্যই জানো যে কলকাতায়, ঠিক আছে। এরপর আমরা দেখবো যে এই যে রেগুলেটিং অ্যাক্ট 1773 মাধ্যমে গভর্নর অফ বেঙ্গলের যে নাম পরিবর্তন করে গভর্নর জেনারেল অফ বেঙ্গল রাখা হয়। এটা অবশ্যই তোমাদের জানতে হবে, ঠিক আছে। কি বললাম যে গভর্নর ভালো করে লিখে রাখবে। কি বললাম যে গভর্নর অফ বেঙ্গল, গভর্নর অফ বেঙ্গলের যে নাম পরিবর্তন করে গভর্নর জেনারেল অফ বেঙ্গল রাখা হয়, ঠিক আছে। বললাম বেঙ্গলের নাম পরিবর্তন করে, ঠিক আছে। কি বললাম? পরিবর্তন করে গভর্নর জেনারেল অফ বেঙ্গল রাখা হয়। এরপর যদি আমরা দেখি যে আগে কি দেখলাম যে 1774 সালে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা প্রতিষ্ঠিত হয়। এবং এই যে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা যে আছে এর প্রথম বিচারপতির নাম কি, এটা কিন্তু বিভিন্ন এক্সামে বা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো তোমরা দেখে রাখো যে কি বললাম যে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা যদি আমরা দেখি যে প্রথম বিচারপতি তার নাম কি, তাই না? তো প্রথম বিচারপতি যদি আমরা দেখি যে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটার প্রথম বিচারপতি, কি বললাম, প্রথম বিচারপতিকে স্যার এলিজা এমপে। স্যার এলিজা এমপে হচ্ছে কি সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটার প্রথম বিচারপতি, ঠিক আছে। কি বললাম? স্যার এলিজা
স্যার এলিজা এমপে। স্যার এলিজা এমপে হচ্ছে কি সে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা তার প্রথম বিচারপতি। এরপরে আমাদের জানতে হবে যে 1784 সালে এই যে ব্রিটিশ সরকারের আরেকটি আইন নিয়ে আসে। কি বললাম যে 1784 সালে পিটের ভারত শাসন আইন। কি বললাম যে পিটের পিটের ভারত ভারত শাসন আইন। এই যে পিটের ভারত শাসন আইন, ঠিক আছে, এই আইনকে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে, এই আইনকে কি বলা হয়? এই আইনকে অ্যাক্ট অফ সেটেলমেন্টও বলা হয়। তোমাদের মনে রাখতে হবে কি বললাম, অ্যাক্ট অফ সেটেলমেন্ট। এবং এই যে এই আইনের মাধ্যমে কি করা হয়, যে এই আইনের মাধ্যমে যে ভারতীয় বিষয়গুলিকে কি করা হয়, যে সরাসরি ব্রিটিশদের তোমার নিয়ন্ত্রণে রাখা হয়। কি বললাম যে এই যে 1784 সালে পিটের ভারত শাসন আইনে কি বললাম যে ভারতীয় বিষয়গুলির ওপর ব্রিটিশ সরকার সরাসরি নজরদারি শুরু করে। ঠিক আছে, কি বললাম যে ব্রিটিশ সরকার সরাসরি নজরদারি শুরু করে। ঠিক আছে, এটুকু তোমাদের মনে রাখতে হবে, নজরদারি শুরু করে। এবং এই যে 1784 সাল আছে, অর্থাৎ কি বললাম পিটের ভারত শাসন আইন, ঠিক আছে, এই আইনের মাধ্যমে এবং যে বাণিজ্যিক এবং রাজনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য দুটি আলাদা আলাদা ডিপার্টমেন্ট গঠিত হয়। ঠিক আছে, কি বললাম দুটি আলাদা ডিপার্টমেন্ট গঠিত করা হয় এই পিটের ভারত শাসন আইনের মাধ্যমে। কি বললাম যে বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য বোর্ড অফ ডিরেক্টর এবং রাজনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য বোর্ড অফ কন্ট্রোলের গঠন করা হয়। এটুকু তোমাদের জানতে হবে। কি বললাম যে বাণিজ্যিক কোর্ট অফ ডিরেক্টর যেটি আছে, এটি কি বললাম যে রাজনৈতিক বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য, ঠিক বললাম যে বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য এই কোর্ট অফ ডিরেক্টর। ঠিক আছে, এবং বোর্ড অফ কন্ট্রোল যদি আমরা দেখি রাজনৈতিক নিয়ন্ত্রণের জন্য। ঠিক আছে, কি বললাম বোর্ড অফ কন্ট্রোল, এটি হচ্ছে কি রাজনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য। ঠিক আছে, গঠন করা হয় কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য। ঠিক আছে, এরপরে আমরা জানবো যে চার্টার অ্যাক্ট 1813 সম্পর্কে। কি বললাম
যে চার্টার অ্যাক্ট 1813। তো অবশ্যই তোমরা এটাকে নোট ডাউন করে কিন্তু রাখবে, ঠিক আছে? এগুলো কিন্তু এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কি বললাম যে 1813 চার্টার অ্যাক্ট, চার্টার বা বলতে পারো সনদ আইন, ঠিক আছে? বাংলা হচ্ছে কি সনদ আইন, সনদ আইন, ঠিক আছে? কত? 1813 খ্রিস্টাব্দে। এই আইনের মাধ্যমে কি করা হয়? এই 1813 খ্রিস্টাব্দে আইনের মাধ্যমে যে কোম্পানির একচেটিয়া বাণিজ্য, সেই একচেটিয়া বাণিজ্য কি বন্ধ করে দেওয়া হয় বা অ্যাবলিশ করে দেওয়া হয়। বা কি বললাম যে এই আইনের মাধ্যমে কি করা হয় যে কোম্পানির একচেটিয়া বাণিজ্য, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া, কি বললাম একচেটিয়া বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়। এবং আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে শুধুমাত্র যে চীন আছে, সেই চীনের সাথে চা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এই যে তোমার এই ব্যবস্থাটা রাখা হয়, ঠিক আছে? কি বললাম? শুধুমাত্র চীনের সঙ্গে রাখা হয়, শুধুমাত্র চীনের সঙ্গে এই বাণিজ্য প্রথাটা কি রাখা হয়। চীনের সাথে চা বাণিজ্যে, কোন বাণিজ্যে, এটা কিন্তু মনে রাখতে হবে যে কোন বাণিজ্যে রাখা হয়, ঠিক আছে? চা বাণিজ্যে। কি বললাম? চা বাণিজ্যের ক্ষেত্রে এই ব্যবস্থা রাখা হয়, ঠিক আছে? এই ব্যবস্থা রাখা হয়, রাখা হয়। এবং তোমাদের এবং এই যে আইন 1813 সালের চার্টার অ্যাক্ট বা সনদ আইন, এই আইনের মাধ্যমে কি করা হয় যে শিক্ষা ক্ষেত্রে কি বললাম দেখো এদিকে যে এই যে চার্টার অ্যাক্ট আছে বা অর্থাৎ 1813 সনদ আইন, এই আইনের মাধ্যমে কি করা হয় যে শিক্ষা ক্ষেত্রে প্রতি বছর 1,00,000 টাকা করে কি খরচ করার নির্দেশ দেওয়া হয়। কি বললাম? যে কোম্পানিকে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে প্রতি বছর হবে না, শিক্ষা ক্ষেত্রে কোম্পানিকে কোম্পানিকে 1,00,000 টাকা, কি বললাম 1,00,000 টাকা খরচ করার নির্দেশ দেওয়া হয়। কি বললাম? খরচ করার নির্দেশ দেওয়া হয়, নির্দেশ দেওয়া হয় ভারতীয় শিক্ষা ক্ষেত্রে, ঠিক আছে? এরপর আমরা দেখব যে 1833 সালের চার্টার অ্যাক্ট। কি বললাম যে এর পরের যদি আমরা ব্রিটিশ আইনটা কি দেখি, পরের ব্রিটিশ আইন হচ্ছে কি যে 1833 সালে যে সনদ বা চার্টার আইন, এই আইনে কি বলা হয়েছে? এই আইনে
আমরা কি দেখলাম যে 1813 সালের আইনে কি করা হয়, যে চীনের সাথে চা বাণিজ্যের ক্ষেত্রে এই যে একচেটিয়া বাণিজ্য প্রথাটা সেটি রাখা হয়। কিন্তু এই যে 1833 সালে তোমার চীনের সাথেও কি সেই যে তোমার একচেটিয়া বাণিজ্য প্রথা সেটি কি করা হয়, চা বাণিজ্যের ক্ষেত্রে সেটিও বন্ধ করে দেওয়া হয়। কি বললাম, চীনের সাথে চীনের সাথে চীনের সাথেও লিখে নেবে, চীনের সাথেও চা বাণিজ্যে বাণিজ্যে একচেটিয়া একচেটিয়া প্রথা বা একচেটিয়া বাণিজ্য হবে, ঠিক আছে, একচেটিয়া একচেটিয়া বাণিজ্য কি বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। এবং তোমাদের আরেকটা জিনিস আমি বললাম না, যে 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেশন অ্যাক্ট যেটা আছে, সেই আইনে কি করা হয়, যে গভর্নর অফ যে তোমার বেঙ্গল রয়েছে, সেই গভর্নর অফ বেঙ্গলের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছিল, তখন আমরা লিখলাম যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল রাখা হয়। এই যে এই নামটাকে, অর্থাৎ এই আইনের মাধ্যমে কি করা হয়, যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের নাম পরিবর্তন করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া রাখা হয়। অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গলের দায়িত্বটা কি বেড়ে যায়, বেড়ে গিয়ে তার নামটা কি পরিবর্তন করে দেয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। কি বললাম, যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর, তোমরা লিখে দিবে, ঠিক আছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া দেখো এটা কিন্তু আমি লিখলাম না, তোমরা কিন্তু লিখে নিবে, ঠিক আছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া রাখা হয়। কি বললাম, যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াতে কি হয়, পরিবর্তন করা হয়, লিখে নাও, পরিবর্তন করা হয়। এবং এক্সামে আসে যে তোমার ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তো এখানে কি বললাম, যে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন, তো আমাদের লিখতে হবে কি লর্ড বেন্টিং। কি বললাম, যে লর্ড বেন্টিং লর্ড বেন্টিং, ঠিক আছে। এই যে লর্ড বেন্টিং আছে, কি বললাম, যে লর্ড বেন্টিং এ হচ্ছে কি ভারতের প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে, তো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া,
ইন্ডিয়া, ঠিক আছে। প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে কি এই লর্ড বেন্টিং। এবং আবার এক্সামে এটাও আসে যে বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, তো অবশ্যই কি হবে যে লর্ড বেন্টিং, ঠিক আছে। কি বললাম, ও বাংলার শেষ গভর্নর জেনারেল হচ্ছে কে এই লর্ড বেন্টিং। এরপরে আমরা দেখব যে 1858 সালের ভারত শাসন আইন। তো অবশ্যই তোমরা আমাকে বলো কমেন্ট করে যে এই যে 1858 সালের যে ভারত শাসন আইনটা কেন প্রণয়ন করা হয়েছিল, তোমরা কি জানো? এই দেখো, হ্যাঁ, এই আইনের মাধ্যমে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়। কি বললাম যে 1800, না এইখানে লিখে নি, কি বললাম যে 1858 সালে কি হয় ভারত শাসন আইন আছে, ঠিক আছে। ভারত শাসন আইন। তোমরা যখন ইতিহাস পড়েছো, ঠিক আছে, অবশ্যই যে এই আইনটা কেন নিয়ে আসে ব্রিটিশ সরকার অবশ্যই তোমরা জানো। দেখো যে এর ঠিক 1 বছর আগে কি হয় যে একটি ভারতে মহাবিদ্রোহ হয়, ঠিক আছে। এই যে মহাবিদ্রোহ আরেক নাম কি, যে মহাবিদ্রোহ আরেক নাম হচ্ছে কি সিপাহী বিদ্রোহ, তাই না? এবং এই যে সিপাহী বিদ্রোহের ফলে কি হয়, একদম কি ব্রিটিশ সরকার কি হয় একদম নড়ে চড়ে বসে, যে তারা ভাবে যে এবার আমাদেরকে দায়িত্ব নিতেই হবে, ঠিক আছে, কোম্পানি আর পারবে না। দেখো এদিকে এরপরে কি হয় যে এই মহাবিদ্রোহের ফলে যে তোমার এই আইনটাকে কি হয় ভারতে প্রণয়ন করা পরে কি ব্রিটিশ সরকার, তাই না? এই যে যখন এই যে 1858 সালে ভারতে তোমার যে এই আইনটা পাশ করা হয় 1858 ভারত শাসন আইন, তখন কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন পালমার স্টন। কি বললাম, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন পালমার স্টন। এটা তোমরা জেনে রাখো, এটা এক্সামের ক্ষেত্রে মানে WBKP-তে এটা আসবে না, কিন্তু তোমাদের জানতে হবে যে এই আইনে কি করা হয়, এই আইনের মাধ্যমে যে ভারতের যে শাসন ব্যবস্থা সেটি কোম্পানির হাত থেকে কি নিয়ে নেয় ব্রিটিশ সরকার। এবং নেওয়ার পরে যে তোমার মহারানী ভিক্টোরিয়া যে আছে, তিনি মহারানী ভিক্টোরিয়া নিজ হাতে তার শাসনভার কি গ্রহণ করেন। কি বললাম যে মহারানী ভিক্টোরিয়া মহারানী ভিক্টোরিয়া নিজ হাতে কি যে শাসনভার গ্রহণ করে, গ্রহণ করে তার কাছ থেকে, যে তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে। এরপর এই যে 1858 সাল যে এই আইনের ভারত শাসন আইনের মাধ্যমে কি করা হয় যে গভর্নর জেনারেল অফ যে ইন্ডিয়ার যে পদটির নাম পরিবর্তন করে রাখা হয় ভাইসরয়। কি বললাম যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার
ইন্ডিয়ার পদের পরিবর্তন করে ভাইসরয় রাখা হয়। পদের নাম করে ভাইসরয় রাখা হয়। এবং এই যে প্রথম ভাইসরয় কে ছিলেন, এটি কিন্তু এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরীক্ষায় বারবার আসে এটা। কি বললাম যে প্রথম ভাইসরয় প্রথম ভাইসরয় কে? প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হচ্ছে প্রথম ভাইসরয়। এই যে লর্ড ক্যানিং ছিলেন কিন্তু ব্রিটিশ ক্রাউনের প্রতিনিধি, ঠিক আছে, এটা লিখলাম না। এবং এই যে এই আইনের মাধ্যমে আরো কি করা হয় যে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, এই পদটাকে তৈরি করা হয়। কি বললাম? এই আইনের মাধ্যমে, অর্থাৎ ভারত সচিব সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, অর্থাৎ ভারত সচিব যে পদ আছে এই পদটিকে তৈরি করা হয়। এই যে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া যে আছে, তিনি কিন্তু তোমার যে ভাইসরয় আছে তার থেকে একটু বলতে পারো যে একটু উঁচু লেভেলে, ঠিক আছে, অর্থাৎ তার ক্ষমতা একটু বেশি। এরপরে আমরা দেখব যে 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, অর্থাৎ 1909 সালে তোমার ভারতীয় পরিষদ আইন, কি বললাম, ভারতের পরিষদ আইন, এই যে 1909 সালে যে তোমার ভারতের পরিষদ আইন দিয়েছে, এই আইনের আরেকটি নাম যদি আমরা বলি যে মরলে মিন্টো সংস্কার আইন বলা হয় এই তোমার 1909 সালের ভারত পরিষদ আইনকে। কি বললাম যে এই আইনকে বলা হয়, কি বলা হয়, মরলে মিন্টো সংস্কার আইন বলা হয়, এবং এই যে লর্ড মরলে যে আছে তিনি হচ্ছে লর্ড মরলে, ঠিক আছে। এই যে লর্ড মরলে তিনি ছিলেন সচিব, কি বললাম, লর্ড মরলে ছিলেন সচিব, এবং লর্ড মিন্টো তিনি ছিলেন কে, ভাইসরয় ছিলেন তিনি। কি বললাম, লর্ড মিন্টো ছিলেন ভাইসরয়। এই যে লর্ড মিন্টো যে আছে তিনি কিন্তু লর্ড মিন্টো 2 হবে, অর্থাৎ দ্বিতীয় লর্ড মিন্টো। এর আগেও একজন কি লর্ড মিন্টো ছিল, যখন আমরা ইতিহাস পড়বো তখন তোমরা সেখানে দেখতে পাবে, ঠিক আছে। তো
এই আইনের মাধ্যমে কি করা হয় যে 1909 সালের এই যে তোমার মরলে মিন্টু সংস্কার আইন, এই আইনের মাধ্যমে কি করা হয় যে মুসলিমদের জন্য আলাদা করে কি একটি নির্বাচক মণ্ডলী গঠন করা হয়। কি বললাম যে মুসলিমদের জন্য একটি আলাদা ভোটের ব্যবস্থা করা হয়, ঠিক আছে, মুসলিমদের জন্য, মুসলিমদের জন্য আলাদা নির্বাচক মণ্ডলী গঠন করা হয়, গঠন করা হয়। এবং আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে এই যে লর্ড মিন্টো তখন ছিলেন কি ভাইসরয় ছিলেন, তিনি এই যে তোমার এই ব্যবস্থাটা করেন, অর্থাৎ মুসলিমদের জন্য আলাদা কি আলাদা নির্বাচক মণ্ডলী। এই যে লর্ড মিন্টোকে কিন্তু বলা হয় কি ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। কি বললাম, লর্ড মিন্টোকে বলা হয় কি ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। এটি কিন্তু এক্সামে আসে। লর্ড মিন্টো, লর্ড মিন্টোকে ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট, কমিউনাল ইলেক্টোরেট বলা হয়। অর্থাৎ এই যে সাম্প্রদায়িকতার বীজ, এটা কিন্তু লর্ড মিন্টোই বুনে দিয়ে গেছিল সবার প্রথমেই। এই যে এরপরে আমরা দেখবো যে ভারত শাসন আইন 1919 সাল, বললাম যে 1919 সালে ভারত শাসন আইন। মরলে মিন্টো সংস্কার আইন সম্পর্কে আরো আমরা জানবো, তো আমরা যখন ইতিহাস পড়বো তখন আমরা ডিটেলসে পড়বো। 1919 সালে ভারত শাসন আইন, বললাম ভারত শাসন আইন। এই যে 19 সাল, ও সরি এটা তো 18 লিখা হয়ে গেছে না। এই যে 1919 সালে যে ভারত শাসন আইন আছে, এই আইনকে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন বলা হয়। কি বললাম যে এই আইনের আরেক নাম আমরা বলতে পারি যে মন্টেগু, মন্টেগু চেমসফোর্ড, চেমসফোর্ড মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন বলা হয়। কি বলা হয়, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন বলা হয়। এই কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো এই আইনের মাধ্যমে আরো কি করা হয় যে প্রভিন্সগুলিতে, অর্থাৎ যে প্রদেশগুলিতে কি হয় ডায়ার্কি বলা হয়, যে প্রদেশগুলিতে বা প্রভিন্সগুলিতে কি হয়, প্রদেশগুলিতে ডায়ার্কি, ডায়ার্কি যে ব্যবস্থা, অর্থাৎ ডায়ার্কি বলতে কি বলা হয় যে দ্বৈত শাসন ব্যবস্থা, দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়। কি বললাম
যে 1919 সালে ভারত শাসন আইনের মাধ্যমে কি করা হয়, যে প্রদেশগুলিতে ডায়ার্কি অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা কি হয়, চালু করা হয়। এবং এই যে 1919 সালে মন্টেগু চেমসফোর্ড আইন যে আছে, এই আইনের মাধ্যমে কি করা হয়, যে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়। কি করা হয়, যে কেন্দ্রীয় যে আইনসভা আছে সেই আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়। কেন্দ্রীয় দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়। এবং এই আইনে আরো কিছু করা হয়, সেটা আমরা দেখিনি। যে এই আইনের মাধ্যমে কি করা হয়, যে তোমার শিখ, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপিয়ানদের জন্য কি করা হয়, যে আলাদা করে কি একটি নির্বাচক মণ্ডলী গঠন করা হয়। তো এটা আমরা লিখলাম না। তো এরপর আমরা আসবো সোজা কত সালে, 1935 সালে, অর্থাৎ 1935 সালের ভারত শাসন আইনে। ভারত শাসন আইন। এই যে 1935 সালে যে ভারত শাসন আইন আছে, এই আইনের মাধ্যমে কি করা হয়, যে ভারতে একটি কি হয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠন করা হয়। কি বললাম, যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটা আছে, এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তোমার এই 1935 সালের ভারত শাসন আইনে কি হয়, গঠন করা হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইন্ডিয়া গঠন করা হয়। এবং এই যে 1935 সাল যে আইন আছে, আমরা কি দেখলাম, যে 1919 সালে যে প্রদেশগুলিতে অর্থাৎ প্রভিন্সগুলিতে যে তোমার ডায়ার্কি চালু করা হয়, সেই যে ডায়ার্কি ব্যবস্থাকে তোমার এই 1935 সালে যে আইন আছে ভারত শাসন আইন, এই আইনের মাধ্যমে কি সেই ব্যবস্থার কি অবলুপ্তি করা হয়, অর্থাৎ অবসান করা হয়। ঠিক আছে। এবং কেন্দ্রীয় যে শাসন ব্যবস্থা, ওই জায়গাতে এবার কি ডায়ার্কি যেটা আছে সেটা চালু করা হয়। কি বললাম, যে কেন্দ্রীয় অর্থাৎ কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় ডায়ার্কি অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা কি হয়, চালু করে দেওয়া হয়। কি বললাম, যে প্রদেশগুলি থেকে ডায়ার্কি তুলে দেওয়া হয় এবং যে তোমার কেন্দ্রীয় যে শাসন ব্যবস্থা আছে সেইখানে কি ডায়ার্কি চালু করা হয়। এবং এই আইনের মাধ্যমে কি করা হয়, ভারতে যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা হয়। কি বললাম, যে ভারতের মধ্যে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা হয় এই 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে। কি বললাম, যে ভারতে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত
গঠন করা হয়। এরপরে আমরা দেখব যে তোমার এই যে 1935 সালে যে ভারত শাসন আইন আছে, এই আইনের তোমার উপর ভিত্তি করে কিন্তু তোমার যে ভারতের সংবিধান গঠন করা হয়, অর্থাৎ কিছুটা, ঠিক আছে, মানে পুরোটা না, কিছুটা। তো এরপর যদি আমরা দেখি যে তোমার 1935 সালের আইন, তো আজকে এই ক্লাসে আমরা এটুকুই জানলাম। এরপরে আমরা যে তোমার সংবিধানের যে পটভূমি অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এর আমরা আরেকটি পার্ট নিয়ে আসবো। তো আজকে প্রথম পার্ট তোমরা ভালো করে লিখে নিয়েছো অবশ্যই। তো